মদ্যপান, ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। আজকের গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের কোনো ঘটনার সাথে এর কোনো মিল নেই। যদি থেকে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। জীবিত, মৃত বা কোনো সম্প্রদায়কে আঘাত করা, কোনো জাতিগোষ্ঠীকে আঘাত করা এবং কারুর বিশ্বাসে, আইনি ব্যবস্থায় এবং ধর্মাবস্থায় আঘাত করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। এটি নিছক বিনোদনের জন্য নির্মিত। আশা রাখছি আপনারা সবাই বিনোদনের উদ্দেশ্যেই এটা গ্রহণ করবেন। একটা হলুদ সবুজ রঙের অটো এসে থামল রামগোপালপুর থানার সামনে। অটো থেকে 1 বছর 25-এর মেয়ে নেমে এলো। কাঁধে থাকা লম্বা লেডিস ব্যাগটা থেকে টাকা বার করে অটোর ভাড়াটা মিটিয়ে দিয়ে থানার দিকে ফিরে তাকালো। কালো সানগ্লাসের ভেতর থেকে থানাটা একবার দেখে নিয়ে ঠোঁটে সামান্য হাসি খেলিয়ে দিল। পিঠের ওপর ফেলা একরাশ কালো ঘন চুলটা একটা হেয়ার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে নিল। তারপর সে থানা অভিমুখে রওনা হলো। থানাতে যে যার কাজে ব্যস্ত। আসমানি নীল রঙের চুড়িদার আর সাদা ওড়না পরা মেয়েটাকে আর চোখে কয়েকজন দেখে নিল। না চাইলেও চোখ যেন চলে যাবেই। মনে হবে এক টুকরো মেঘ যেন আকাশ থেকে আচমকা থানাতে চলে এসেছে। চুড়িদারে সোনালি রোদের ছটা রয়েছে। এমন কাউকে দেখলে কেউ না তাকিয়ে থাকতে পারে? থানার মতো পাপের দুনিয়ায় এক টুকরো আকাশ নেমে এলে অবাক তো সবাই হবেই। মেয়েটি একটা টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। অফিসার খাতা সারছিলেন। সামনে একজন দাঁড়াতে মুখ তুলে চাইলেন, বলুন আপনার কি সাহায্য করতে পারি? মেয়েটি আবার অবাক মুখে সেই স্নিগ্ধ হাসি হাসল। আপনাদের ওসি কোথায়? আমি দেখা করতে চাই। ওসি? বাড়িতে রান্নার তোড়জোড় চলছে। কড়াইতে গরম তেলে কোনো আনাজ পড়তেই তেলের তেজিয়াল দম্ভ দেখালো। লক্ষ্মী, ও আজ দারুণ ব্যস্ত। চটপট রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলুন। হোয়াট? কি বলছেন? কি? ওকে বসতে বলুন, আমি 20 মিনিটে আসছি। লক্ষ্মী আর দেরি করল না। ঘর থেকে জলদি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে এমন সময় স্বামী প্রীতমের খোঁচা উড়ে এলো। প্রীতম বারান্দায় বসে কাগজ পড়ছিল। চললেন চোর ধরতে? সংসারের অভাব অভিযোগের এফআইআর লেখার কোনো সময় নেই। লক্ষ্মী প্রথমে একটু থেমে প্রীতমের দিকে ফিরে তাকালো। প্রীতম তার হুইল চেয়ারে বসে কাগজ থেকে চোখ না তুলেই এই কথাটা বলেছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে পড়ল লক্ষ্মী। কথা বাড়িয়ে লাভ নেই। গাড়িতে চেপে থানার উদ্দেশ্যে রওনা দিল সে। প্রীতমের চ্যাপ্টারটা একেবারে মাথা থেকে উড়িয়ে দিল। গাড়ি এসে থামল থানার সামনে। গাড়ি থেকে নেমে হনহনিয়ে থানায় ঢুকতেই সেই পুলিশ কর্মী এগিয়ে এলেন। ম্যাম, ওকে না ইন্টারোগেশন রুমে বসিয়ে রাখা হয়েছে। লক্ষ্মী একটু থামল। পুলিশটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মিডিয়ার কেউ জানে না তো? না হলে কিন্তু আমরা শান্তিতে কিছু করতে পারবো না। ওপর মহল থেকে চাপ আসতে লাগবে। না ম্যাম, কেউ জানে না। গুড। আপনি আজকে আমার সাথে সাথে থাকবেন। আপনার দায়িত্ব যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে আর কেউ যেন ওদিকে না আসে। ক্লিয়ার? লক্ষ্মীর ভেতরটা অস্থির হয়ে আছে, তবে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তাকে। 2024 সালের আলোড়ন সৃষ্টিকারী সেই সাংঘাতিক অপরাধী কি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল? মনে মনে এই কঠিন চিন্তা করতে করতে এগোচ্ছিল সে। চোখের সামনে সে কালকের খবরের কাগজের শিরোনামটা যেন দেখতে পেল। 2024-এর সাংঘাতিক অপরাধী 2025-এ শেষ পর্যন্ত ধরা পড়ল। লক্ষ্মী জেরা করার ঘরে ঢোকার আগে পাশের ঘরের কালো জানলা দিয়ে ভালো করে মেয়েটিকে একবার দেখে নিল। মেয়েটির মধ্যে তার কোনো রকম উদ্বেগ সে দেখল না।
বরং বাম পা ডান পায়ের ওপর চাপিয়ে চেয়ারে হেলান দিয়ে মুখে সম্ভবত চুইংগাম চেবাচ্ছে। লক্ষ্মী তো পুরো অবাক। এতটা ক্যাজুয়াল পুলিশের কাছে কেউ কি থাকতে পারে? তার ধারণাই ছিল না লক্ষ্মী। লক্ষ্মী নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিল। সে করিডোর দিয়ে হেঁটে ঘরের দরজা খুলতেই বসে থাকা মেয়েটি সোজা হয়ে হাসি মুখে বলল, ওয়েলকাম ওয়েলকাম মিসেস লক্ষ্মী, দ্য ফেমাস পুলিশ অফিসার ইন আওয়ার স্টেট। কি কিছু কি বাদ দিলাম? লক্ষ্মী বুঝল এর সাথে অন্যভাবে ডিল করতে হবে, না হলে সহজে কিছু বলবে না। লক্ষ্মী ঘরের মধ্যে ঢুকল। আসুন আসুন, চেয়ারে বসুন। অতিথিকে আপ্যায়ন করার এর চেয়ে বেশি ক্ষমতা আপাতত আমার নেই। মেয়েটির সামনে চেয়ার এসে বসে পড়ল। আমার হয়ে আপনিই না হয় কফির অর্ডারটা দিয়ে দিন আপনার অনুগত কুত্তাদের। কফি না হলে আড্ডার আসরটা ভালো জমবে না। লক্ষ্মীর চোয়ালটা হঠাৎ শক্ত হয়ে উঠল। সে টেবিলের সামনে ঝুঁকে পড়ে বলল, একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, একদমই নয়। বেশ, কফি যখন ভালো করে আলাপ হওয়ার আগে বলবেনই না, তখন দরজাটা দিয়ে আসুন। লক্ষ্মী তাই করল। সজোরে দরজাটা বন্ধ করে দিল। দরজায় টোকা পড়ল বার তিনেক। ঘরের মধ্যে তীব্র কোনো গানের শব্দ ভেসে আসছিল। আরো বেশ কয়েকবার দরজায় টোকা পড়ল। তারপরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পর দরজা খুলল। আর এতক্ষণ যে বিকট গানের তাল ভেসে আসছিল তার শব্দ আরো তীব্রতর হলো। শিল্লাঘাট গ্রামটি দামোদরের একদম ধারে, 2 কামরার মাটির বাড়ি। এখন যে দরজাটা খুলে দিল সে পরনে শুধু লুঙ্গি পরে আর হাতে মদের গ্লাস। লোকটি অতিথিকে দেখে একটু হেসে উঠল। ইরে, আজ রাতে আমি তোকে পাবো নাকি আমার বিছানায়? হ্যাঁ, পারবি তো? এই শিবা কিন্তু খুব দেখি দেখি তোর কত ক্ষমতা। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। দূরে কোথাও একটা বিয়ে হচ্ছে। তার সানাইয়ের শব্দ ভেসে আসছে বাতাসে। নতুন বিবাহিত দম্পতি খেলছে অজানা খেলায়, যেখানে আছে নতুন উত্তেজনা, অজানা একটা আনন্দ। কিন্তু এখানে অন্য। এখানে দুজনাই পরিপক্ক। বসন্ত একটা অতীব বিচিত্র মাস। ডালে ডালেই শুধু নতুন প্রাণের ঢেউ খেলে না, মানুষের মনেও বিভিন্ন বয়সে আলাদা রকমভাবে বসন্ত আসে, প্রাণ প্রতিষ্ঠা করে। গানটা এখন বন্ধ, ফ্যানটা চলছে ঘর ঘর করে। খেলা এখন শেষ পর্যায়ে। শিবা ঘামে বিছানা ভিজিয়ে ফেলেছে। ওহ না, তোর ক্ষমতা আছে দেখছি, এখনো কমেনি। শিবা আবেশে চোখ বন্ধ করল। চোখ বন্ধ অবস্থায় বলল, উফ বাবরে, কি গরম! ফ্যানটা কি বাড়াবো? ও, আমার তো এখন আনন্দের চোখই খুলতে ইচ্ছা করছে না। শোন, তবে খেলা শেষ না করে কিন্তু যাবি না বলে দিচ্ছি। বাবরে, প্রীতম পাউরুটিতে মাখন লাগাচ্ছে। লক্ষ্মী টেবিলে চপিং বোর্ড রেখে ফ্রাইড রাইসের আনাজগুলো কাটছে। প্রীতম পেঁয়াজ কাটা দেখে বলল, সত্যি কোনো বুদ্ধি হলো না তোমার? এমন করে কেউ ফ্রাইড রাইসের পেঁয়াজ কাটে? লক্ষ্মী একটু হাসল। এর জন্য তুমি আর তোমার মা দায়ী। মা বেঁচে থাকতে কোনোদিনও তার বৌমাকে রান্নাঘরে ঢুকতেই দিল না। আর তোমার ভয় যদি আমি ব্লাস্ট করে দিই, এখন তুমিই সামলাও, এমনই খেতে হবে। প্রীতম হুইল চেয়ারে করে লক্ষ্মীর পাশে এসে ওর হাত থেকে সব কেড়ে নিয়ে নিজেই কাটতে লাগলো। সে তো এখনও চাই, যদি দুর্ঘটনায় আমার পাটা না যেত
তাহলে তোমাকে কোনোদিন খাটাতামই না। প্রেম করে বিয়ে করেছি বলে কথা। সেই দেখছি, এত সুখ শৈলে হয়। এই রকম একটা আনন্দের পরিবেশে লক্ষ্মীর ফোনটা হঠাৎ বেজে উঠল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। থানা থেকে নাকি? ধুর, আর ভালো লাগে না বাবা। বলে দেবো পেট খারাপ, কিংবা আমি প্রেগনেন্ট। সেকেন্ডটাই ভালো, তাই না? প্রীতম কাটাকাটি থামিয়ে হো হো করে একবার হেসে উঠল। হাসছো কেন? এর থেকে বরং তুমি অফিসে যাও, আমি সব করে রেখে দেবো। জানো তো, তুমি মিথ্যা বলার ক্ষেত্রে ভীষণ রকমের কাঁচা, মানে একদমই পারো না। এই বয়সে আমার এই অবস্থা, তার উপর সত্যি বাপ রে বাপ, তুমি পারো বটে। সাতান যদি জানতে পারে ওর আগত এই 20 বছর জন্মদিন আসছে, তখন ওর একটা ভাই বোন হবে, কেঁদে ভাসিয়ে দেবে। যাও, তুমি যাও। লক্ষ্মী একটা ছদ্ম অভিমান দেখিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর পৌঁছে গেল ঘটনাস্থলে। গাড়ি থেকে নামতেই নিমাইবাবু ওকে ঘরে নিয়ে গেলেন। প্রথম ঘরটা পার করবার পরেই দ্বিতীয় ঘরে ঢুকলো, আর সাথে সাথেই লাশটা নজরে পড়ল তাদের। গলাটা খুর জাতীয় কিছু দিয়ে কাটা, ডান হাতটা পাশে পড়ে, গায়ে গায়ে তার কোনো পোশাক নেই। কিছু দূরে লুঙ্গিটা মেঝেতে পড়ে আছে, আর যৌনাঙ্গটা ধারালো কিছু একটা দিয়ে পুরো কেটে নেওয়া হয়েছে। আর মৃত ব্যক্তির চোখ ঠিকরে বেরিয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মৃত ব্যক্তির পুরো মুখ লাল সিঁদুরে রাঙা। লক্ষ্মী ঘরের চারিদিকে নজর ঘোরালো, কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, ধস্তাধস্তি বা ভাঙচুর কিচ্ছু হয়নি। ঘরের বাইরে লোক ঠিক ঠিক করছে। লক্ষ্মী নিমাইবাবুকে জিজ্ঞাসা করলেন, প্রথম কে দেখলো? ওনার স্ত্রী সাবিত্রী আজ সকাল 8টার সময় বাপের বাড়ি থেকে এলেন। এসে ঘরের দরজায় টোকা দিয়ে ফোন করেও যখন তার বর দরজা খুলল না, তখন ওই যে ঘাটের ওপর জানালা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে দেখে এই অবস্থা। দেখে চিৎকার করে লোক ডেকে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। মদ যে খেত, তা ওর ঘরের অবস্থা দেখলেই বোঝা যায়। তা ওর বউটি কোথায়? নিমাইবাবু সাবিত্রীকে ঘরে নিয়ে এলেন। বেটে খাটো মানুষ, রং শ্যামলা, টানা টানা চোখে কাজল লাগিয়েছিল, যা এখন থেবড়ে গেছে। লাল রঙের ফিতে দিয়ে চুলটা খোপা করে বাঁধা। যদিও সাবিত্রী দেবী এখন কান্নাকাটি করছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখো, আমি যা যা জিজ্ঞেস করব তার যদি ঠিকভাবে জবাব দাও, তবেই তোমার স্বামী খুনিকে ধরতে পারবো, বুঝেছো? সাবিত্রী চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। লুঙ্গিটা যেভাবে পাশে পড়ে আছে, তাতে মনে হচ্ছে ও নিজের ইচ্ছায় খুলেছে। ও কি তুমি না থাকলে কোনো মেয়ে আনে? সাবিত্রী মাথা নেড়ে সম্মতি জানালো। তুমি কখনো কিছু বলনি? এবার যেন সাবিত্রীর মধ্যে প্রাণের স্পন্দন জাগল। মুখ তুলে ছলছলে চোখে জবাব দিল, কতবার করে বলেছি মদ মেয়ে ছেলে নেশা ছেড়ে দাও, কিন্তু। আচ্ছা, তোমার বাপের বাড়িটা কোথায়? ঘুষকরায়। ডাইরেক্ট বাস ধরে এসেছো? না, মানে ট্রেনে করে বর্ধমান, ওখান থেকে টোটোতে করে নবাবহাট বাস স্ট্যান্ড, তারপর শেষে শিল্লাঘাটার বাস ধরে এসেছি। লক্ষ্মী আর কোনো প্রশ্ন করল না তাকে। সাবিত্রীকে ছাড়তেই নিমাইবাবু এগিয়ে এলেন। ম্যাডাম, লোকটার নাম শিবা মেটে। গ্রামে ভালো রেপুটেশন নাই, মদ মাতাল আর বদমেজাজি হিসাবে ভালো বদনাম আছে। বউ বাড়িতে না থাকলে হামেশাই মেয়ে ঢোকাতো। তবে কালকে গ্রামে বিয়ে বাড়ি ছিল। কাল রাতে কোনো মেয়ে ছেলে ঘরে এনেছিল কিনা কেউ বলতে পারছে না। ঘরের ভিতরে বাইরে সবকিছু ভিডিও করেছেন তো? হ্যাঁ ম্যাম। আর ডাক্তার কি বলছে? ম্যাডাম বলছে রাত 2 থেকে 4টের মধ্যে খুন হয়েছে। প্রথমে পুরো সাঙ্গটা কেটেছে, তারপরে শ্বাসরোধ করেছে, তারপরে হাতটা কেটেছে। আর লুঙ্গি? ওটা ও নিজে থেকেই খুলেছে। আর যৌনাঙ্গটা কাটলো কেমন করে? ম্যাম
বাটি জাতীয় কোনো গোল জিনিস দিয়ে চেপে ধরে তারপর গোড়া থেকে কেটেছে। আর এক্সট্রা কোনো বুশমার্ক? না ম্যাডাম, তবে চাদর থেকে ঘামের গন্ধ আছে আর পিঠের নিচে ভেজা, মনে হয় ঘেমে গিয়ে। আর শুনুন, ভিডিওটা আমাকে মেল করুন। ঘরে ফিরে এলো লক্ষ্মী। আজ 28শে ফেব্রুয়ারি। ওদের 22তম বিবাহবার্ষিকী যে এমন একটা ঘটনা দিয়ে শুরু হবে ভাবতেও পারেনি। সন্ধেবেলায় ঘরে ঢুকতেই দেখল ঘরটা অন্ধকার। প্রীতম কি তবে ঘুমিয়ে পড়ল? লাইটটা জ্বালতেই হ্যাপি অ্যানিভার্সারি লক্ষ্মী। লক্ষ্মী তো অবাক। কয়েক মুহূর্ত লক্ষ্মীর বিস্ময়কর মুখটা দেখে প্রীতম হুইল চেয়ারে করে এগিয়ে এলো লক্ষ্মীর দিকে। লক্ষ্মীর হাত দুটো নিজের দুই হাতের তালুর মাঝখানে রেখে বলল, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়ে আছে গীতহার। কত কি ছিল? এক মিনিট দাঁড়াও, বলতে দাও। কত রূপ ধরে সরি দাঁড়াও বলবে না, মনে পড়বে। কত রূপ ধরে পড়েছে গলায়, না কত রূপ তো ছিল না, কত রূপও পড়েছে গলায়, নিয়ে যেন উপহার জনমে। দাঁড়াও বল, আবার বারণ করছি না। জনমে জনমে যুগে যুগে অনিবার। লক্ষ্মী হাঁটু মুড়ে বসে প্রীতমের চোখে চোখ রেখে কেঁদে ফেলল। নাও আর কাঁদতে হবে না, থামো। অনেক কাঁদলে বাবা, কেঁদে তো বন্যা বয়ে দিলে। বলো আজকে কোন কেসে কোথায় গেছিলে? থানায় না যেতেই পারি, কিন্তু শুনতে কি দোষ? আজকের দিনে না শুনলেই নয়। ওই যে কথাই আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমারও হয়েছে ঠিক তাই। থানাটাকে খুব মিস করি জানো তো। নাও আর দেরি করো না, বলে ফেলো। সব কথা শুনে প্রীতম চুপ থাকলো। পরে লক্ষ্মীর ফোন থেকে পুরো ভিডিওটা দেখলো। হঠাৎ করেই, লক্ষ্মী এদিকে একবার তাড়াতাড়ি এসো না। লক্ষ্মী পাশের চেয়ারটায় বসে একটু চোখ বুজে বিশ্রাম নিচ্ছিল। প্রীতমের ডাকে চোখ তুলে চাইল। কি হলো? ভিডিওর এই জায়গাটা পজ করে রেখেছি, দেখো ওই খাটের ওই জায়গাটা দেখো, জুম করো, দেখো ছোট ছোট করে কি একটা লেখা আছে দেখো। লক্ষ্মী প্রীতমের হাত থেকে ফোনটা নিয়ে ছোট করে লেখা লাইনটা পড়ল। কই দেখি। বেহুলা লক্ষিন্দরের ওপর প্রতিশোধ নিল। দেখো লেখাগুলো খবরের কাগজ থেকে কেটে করা না? ব্যাপারটা জটিল মনে হচ্ছে। বউটার নাম সাবিত্রী। আমার মনে হয় ওই খুনটা করেছে। তুলে এনে জিজ্ঞাসাবাদ করলেই হয়তো গড়গড় করে সব বলে দেবে। সত্যিই কোনো লাভ হলো না। সাবিত্রীর মধ্যে খুন করার ক্ষমতা নেই। লক্ষ্মী নিজের অফিসে বসে আছে। নিমাইবাবু দরজাটা সামান্য ফাঁক করে মুখটা বাড়ালেন। ম্যাডাম আসবো? আসুন নিমাইবাবু, বলুন। পোস্টমর্টম রিপোর্ট এসেছে ম্যাডাম। লক্ষ্মী চেয়ারে সোজা হয়ে বসল। এটার জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। হাতে নিয়ে রিপোর্টে চোখ বোলাতে লাগলেও নিমাইবাবু পাশ থেকে বলে চললেন, ম্যাডাম খুনটা একটা মেয়ে করেছে। রিপোর্টে বলা হয়েছে মেয়েটি নিজের যৌনাঙ্গের মধ্যে শিবার যৌনাঙ্গ ঢুকিয়ে খুর দিয়ে এক চোটে কেটেছে। ওই সময় শিবা বেঁচে ছিল, বুকে হাতের ছাপও আছে। হাতটা কাটার সময়ও সে বেঁচে ছিল। তারপর মুখে প্লাস্টিক চাপা দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। আর মেয়েটি ন্যাটা। খুঁটটা চালানো হয়েছে বাম দিক থেকে ডান দিকে। লক্ষ্মী চুপ করে পড়তে পড়তে পুরো ঘটনাটা শুনল। কতটা রাগ থাকলে এমন নৃশংসভাবে কাউকে মারা যায়। লক্ষ্মী এবার রিপোর্ট থেকে চোখ তুলে চাইল নিমাইবাবুর দিকে। নিমাইবাবু, একবার সাবিত্রী বাপের বাড়িতে খোঁজ নিন তো। ও আমাদের যা বলেছে তা সত্যি কিনা। নিমাইবাবু বেরিয়ে গেলেন। লক্ষ্মী নিজের অন্য কাজে মন দিল। দিন যেতে থাকলো আপন ছন্দে। গোপালপুরের অলিতে গলিতে, এমনকি খবরের কাগজ এবং টিভিতেও একই খবর বারবার উঠে আসছে। খুনিকে ধরা গেল না। উবে গেছে যেন কর্পূরের মতন। মেয়েটি হাসল। লক্ষ্মী শুধু তাকিয়ে দেখল তাকে। বিশ্বাস করুন,
যখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন আলাদাই শান্তি। অসুরবধ হলে বুঝি ম্যাডাম এমনটাই অনুভূতি হয়। তা তুমি আইন নিজের হাতে নিতে গেলে কেন? আইন? কোন আইন? যেখানে আজও নারীদের নিরাপত্তা এতটা ঠুনকো, সেখানে আইন বলে কিছু থাকতে পারে নাকি? ওসব আপনার সিরিয়াল সিনেমার বইতেই শোভা পাচ্ছে ম্যাডাম। এই যেমন আপনি এইসব নিয়েই রয়েছেন, কিন্তু আপনার হাতটাও আমার মতো বাঁধা। খুন করলে কেন? কি শত্রুতা ছিল ওর সাথে? যে নিজের বউকে রোজ রাতে মদ খেয়ে মারধর করে নিজের পৌরসত্ব দেখাতো, যে মদের টাকা জোগাড়ের জন্য নিজের বউকে প্রথমে বন্ধুদের দিয়ে সম্মানহানি করে আর পরে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়, তার বাঁচার কোনো অধিকার নেই ম্যাডাম। এসব নরকের কীটকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। সাবিত্রী কি তাহলে দ্বিতীয় বউ? টিভিতে কাগজে যখন আপনাদের পরাজয়ের খবরগুলো শুনতাম, বিশ্বাস করুন মনে হতো যারা সমাজের রক্ষক বলে নিজেদেরকে দাবি করে তাদের দারুণ জব্দ করা গেছে। তাহলে পরের খুনটা সম্পর্কে বলো। মার্চ মাসের শেষ দিন। অন্যান্য দিনের মতো এবারেও ইয়ার এন্ডিং নিয়ে সব জায়গায় ব্যস্ততা। থানাতে নিজের নিত্যদিনের কাজ নিয়ে ব্যস্ত লক্ষ্মী। বিকেলবেলা একটা মিটিং আছে মেলার জন্য। রামগোপালপুরে নববর্ষের দিন মেলা বসে ভীষণ বড় করে। সেটার জন্যই নিজেকে প্রস্তুত করে নিচ্ছিল লক্ষ্মী। নিমাইবাবু দরজায় টোকা দিলেন। ভেতরে আসুন। ম্যাডাম, আবার একই রকমভাবে খুন হয়েছে পারাজের মিল মালিকের আশুতোষ মিত্রর। কি? কখন? এই মাত্র খবর এলো ম্যাডাম। ঘটনাস্থলে উপস্থিত হলো লক্ষ্মী তার দলবল নিয়ে। মিলের গেট পেরিয়ে পাশে একটা দোতলা বিল্ডিং, তার একতলার অফিস রুমে খুনটা হয়েছে। মালিকের বয়স 65, লম্বা, ফর্সা। আগের কেসের মতোই খুনটা, তবে পার্থক্য বলতে হাতে 500 টাকার নোটের বান্ডিল। সবাই বলছে কালকে রাতের বেলা আশুতোষ মিত্র সব স্টাফকে ছুটি দিয়ে দিয়েছিল, কেবল পাহারাদার শিবাজি ছিল। ওকে ডেকে আনুন। শিবাজি উপস্থিত হলো। রোগা পটকা লোক, মাথাটা কামানো। কাল রাতে কি হয়েছিল বলো তো? বড়বাবু কাল আমাকে বললেন তুই গেটের চাবিটা আমাকে দিয়ে চলে যা। আমি তাই করলাম। শুধু রাতে একটা আওয়াজ পেয়েছিলাম দরজা খোলার, আর বাইরে একটা 4 চাকা থামার শব্দ। আর কাউকে দেখতে পাওনি? আসলে এর আগেও বাবু এমন করেছেন, তবে আমি কখনো দেখিনি। তবে তবে বাবুর সাথে দেখা করতে মাঝে মধ্যে মেয়ে মানুষ আসতো। কি করে বুঝলে তুমি? আরে বাইরে একবার মেয়েদের চটি দেখেছিলাম যে। তবে তবে কালকের মতো এর আগে কখনো গাড়ির শব্দ পাইনি। লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হলো। ঘরের লোকেদের সঙ্গে কথা বলে বিশেষ কিছু জানা গেল না। লক্ষ্মী অনেক রাত করে বাড়ি ফিরেছিল, তাই সকালে উঠতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘুম ভাঙল প্রীতমের ডাকে। আর কত ঘুমোবেন? উঠুন উঠুন, উঠে পড়ুন। লক্ষ্মী খাটের ওপর উঠে বসল। চোখ কচলিয়ে দেখল প্রীতম একটা ট্রেতে করে 2 কফি আর ডিম টোস্ট নিয়ে এসেছে। প্রীতমের প্রেমে পড়ার এটাই কারণ ছিল লক্ষ্মী। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পা দুটো অকেজো হয়ে গেলেও নিজেকে কখনো ভেঙে পড়তে দেয়নি প্রীতম। টুকটাক রান্না ইন্ডাকশন মেশিনে ঠিকই করতে পারে। উফ, এটার দরকার ছিল। থ্যাংক ইউ, আই লাভ ইউ। একটু কড়া করেই বানিয়েছি, দেখো ভাল লাগবে। থ্যাঙ্কস। তোমাকে বর হিসেবে না পেলে খুব চাপ হতো। প্রীতম ট্রের নিচ থেকে আজকের খবরের কাগজটা বের করে লক্ষ্মীর কোলে ছুঁড়ে দিল। আবার তোমাদেরকে নিয়ে একটা নিউজ বেরিয়েছে, তোমাদের নামে যত মন্দ কথা লিখেছে। লক্ষ্মী কাগজটা হাতে তুলে দেখল প্রথম পাতায় প্রথম খবর হিসেবে বেরিয়েছে খবরটা। হেডলাইন, রাইস মিলের মালিককে নৃশংসভাবে খুন, পুলিশ কেবল খুনগুলো দেখছে। আমি একটা জিনিস আন্দাজ করতে পারলাম, বুঝলে তো? যে খুন করেছে সে আবার একটা খুন করবেই। কি করে বুঝলে? ফার্স্টে 28শে ফেব্রুয়ারি, ওই দিন ছিল ব্রেকআপ ডে। ওই দিনে খুন হলো, হাতে দেখো সিঁদুর লেগে, মানে স্ত্রী আর স্বামীর সঙ্গে সব বন্ধন কাটিয়ে ফেলল। দ্বিতীয়, ব্যবসায়ী, হাতে টাকা।
আর্থিক বছরের শেষ দিন, বুঝলে তো। শুধু মিল বলতে যৌনাঙ্গ আর হাত কাটা। হাতটা পাশে থাকলেও যৌনাঙ্গ ভ্যানিশ। তার মানে রেপ কেস। তুমি এত লক্ষ্য করে রেখেছো? তুমি ভুলে যাচ্ছ আমিও পুলিশে ছিলাম। এই দুটো পা যদি অকালে না যেত তাহলে আমিও আজ ডিউটি করতাম। এরপরেও খুন হবে বলছো? আর আমি যদি ভুল না হই পয়লা বৈশাখের দিন। এত শিওর হচ্ছ কি করে? হ্যাঁ, কারণ এরপরে ইম্পর্টেন্ট দিন একমাত্র পয়লা বৈশাখী আছে। তুমি বরং একটা কাজ করো। পোস্টমর্টেম রিপোর্ট নতুন কিছু জানাতে পারল না। সেই একই কথা, রাইস মিলের ভিতরে বাইরের যতগুলো সিসিটিভি ছিল তাতে আগন্তুকের কোনো ভিডিও ফুটেজ নেই। বোঝাই যাচ্ছে সেটা মুছে ফেলা হয়েছে। অফিস রুমে কোনো সিসিটিভি নেই। বিকট হাসি হেসে উঠল মেয়েটি, প্রাণোচ্ছল হাসি। এই রকম হাসিতে যে কারোর ভালো লাগতো, কিন্তু লক্ষ্মীর লাগছে না। তাই উঠে গিয়ে 2 কাপ কফি নিয়ে এলো। আপনি ভাবছেন না কেন ওই বুড়োটাকে মারলাম? লক্ষ্মী চুপ। মেয়েটি বলে চলল, আমি ওখানে কাজ করতাম, খাতা সারতাম। 3 বছর টানা কাজ করেছি। আমার বরের সাথে আমার ছাড়াছাড়ি হওয়ার পর বাবা আমায় ঘরে তোলেনি। তাই খুব কষ্টে বাবার ঝাঁটা লাথি খেয়ে দিন 5 থেকে আচমকা জানতে পারি এই কাজের কথা। বড়বাবু খুব ভালোবাসতেন আমায়। সন্ধ্যায় আমার নিজের দায়িত্ব নিয়ে বাড়ি নিয়ে আসতেন। ওদের মাঝে মধ্যেই পার্টি হতো, মদের ফোয়ারা ছুটত। বড়বাবুর 2 ছেলে মদ খেত। পার্টি শুরু হওয়ার আগে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বলতেন, দেখো মা, তুমি এই সব ব্যাপারে থেকো না। মদ মাতলামি হবে, কিছুক্ষণ পর ভাড়া করা মেয়ে ছেলেরা আসবে, তুমি এই সবে থেকো না, বাড়ি চলে যাও। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, দাঁড়া। আমি ওনাকে বাবার মতো ভালোবাসতাম। ভগবানকে তো চোখে দেখিনি, তাই ওনাকেই মনে মনে পুজো করতাম। একদিন সন্ধ্যায় কাজ সেরে উঠতে যাব, এমন সময় উনি অফিসে মাতাল হয়ে ঢুকলেন। তারপর, দেবীমা, আজকে এই বুড়োটাকে একটু সেবা শুশ্রূষা করতে পারবি? আমি বড্ড ক্লান্ত। আপনাকে দেখে আমার ঠিক ভালো লাগছে না, আপনি বাড়ি চলে যান। এই বুড়োটা তোকে এত ভালোবাসে আর তুই কিনা এমন করছিস? সারা রাত অসুরের মতো ভোগ করেছেন আমার। পরে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। আমি যখন পুলিশের ভয় দেখাই, আমার বলেন, পুলিশ পুলিশ কিছু করতে পারবে না। আমি বরের কাছে ফিরে আসি চাকরি ছেড়ে। ওই তখন আবার আমার 2 দিন ধরে অসুরের মতো অত্যাচার করে ভোগ করে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। আবার হয়তো আপনি বলবেন, আমি কেন তবু কিছু বললাম না পুলিশ। সত্যি করে বলুন তো, কিছু কি করতে পারতেন? পরে যাকে খুন করলে সে তো তোমার ভাই, না? ভাই, ঠিক বলেছেন, ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। কিন্তু আমার ভাই তা হলো না। ভাইকে জন্ম দিতে গিয়েই মা মারা গিয়েছিলেন। তারপর থেকে এই 2 হাত দিয়ে তাকে মানুষ করেছি। একদিন রাতে আমার দালাল ঘরে এসে বলে আমাকে আজকে রাতে নাকি একজনের ঘরে এন্টারটেনমেন্টের জন্য যেতে হবে। ওখানে পৌঁছেই দরজা খুলতেই, দিদি তুই? আমিও বেশ অবাক হলাম জানেন। আমি বললাম, হ্যাঁ রে ভাই, তুই এসব করছিস আজকাল? তোর বয়স কত হলো? ভাই প্রথমে চুপচাপ ছিল, যদিও ভাইকে দেখে বোঝাই যাচ্ছে ও চমকে গেছে। বাবা না থাকলে আমার ভয় করে, আর আমিও তো বড় হয়েছি নাকি। আর তোকে যখন পাঠিয়েছে তুই না হয়। আর আমি থাকতে পারিনি, সাপোর্টে একটা চড় লাগে, তাতে ভাই আরো ক্ষেপে যায়। তুই আমায় চড় মারলি, হারামজাদি, তোকে দেখাচ্ছি মজা। সমাজ ভালো নয় ম্যাডাম, তাই ভাইকেও আমি শাস্তি দিতে বাধ্য হই। মেলা শুরু হলো 12ই এপ্রিল থেকে। পুলিশের চাপ বেড়েছে। 15ই এপ্রিল সকালবেলা লক্ষ্মী ছিল এখানকার স্থানীয় রুলিং পার্টির নেতার
নগর কীর্তনের প্রশাসনে। চারিদিকে খোল করতাল বাজছে। হঠাৎ লক্ষ্মীর ফোনটা বেজে উঠল। হ্যালো, আবার? ঠিক আছে, আমি আসছি। এবার খুনটা হয়েছে বোলপুর গ্রামে। বাড়িতে 1 বছর 25-এর ছেলে। খুনের ধরন একই, শুধু হাতে রাখি বাঁধা। লক্ষ্মী বাড়িতে এসে চুপচাপ শুয়ে আছে। ওপর মহল থেকে চাপ আসছে। ওর এতদিনের দক্ষতার ওপর প্রশ্ন তোলা হচ্ছে। লক্ষ্মী ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে আছে। কই গো, আর কতক্ষণ শুয়ে থাকবে এভাবে? উঠে পড়ো, উঠে পড়ো। আমি একটা বুদ্ধি দিতে পারি তোমায়। আরও বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর লক্ষ্মী দরজা খুলে বাইরে এসে বসলো। কি বুদ্ধি? আরে আছে আছে, ওই দেখো টেবিলে দেখো। আরে বাবা দেখোই না একবার। টেবিলে 2টো নীল রঙের বোতল ছিল। লক্ষ্মী দেখলো আর আনন্দে নেচে উঠল। ইউ আর গ্রেট। হ্যাঁ, আমি জানি সেটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেবী থেমেছে, একটু হাঁপাচ্ছে। হে মা, তোমার কফি তো এবার জল হয়ে যাবে তোমার আইডিয়ার মতো। এ বাবা দাঁড়াও, একটা জিনিস দিয়ে দিই, তাহলেই গরম থাকবে। দেবী একটু ঘাবড়ে গেল কি। লক্ষ্মী বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। দেবী টেবিলে থাকা জলটা ঢকঢক করে পান করছে। পান করছে নাকি ভেতরের টেনশনটা থামাতে চাইছে? কি কি দেবেন কফিতে? লক্ষ্মীর মজা লাগছে। সে উঠে বাইরে চলে গেল। দেবী চিন্তায় পড়ে গেছে। সে খুব দ্রুত গতিতে পা নাচিয়ে চলেছে। লক্ষ্মী পাশের রুমের কালো জানলা দিয়ে সেই উত্তেজনা কয়েক মুহূর্ত উপভোগ করে নিয়ে ঘরে এলো। আপনি কি ভাবছেন আমি আপনাকে ভয় পাই? তাই বলেছি নাকি? 1 মিনিট দাঁড়াও। একটা ছোট কোটো জামার পকেট থেকে বার করে কাপে ফেলে দিল। কফির রংটা সঙ্গে সঙ্গে বদলে গেল। ওটা কি বিষ? না, এক সদ্য ঋতুমতী মহিলার রক্ত। কি হলো, খাও। কি কি যাতা হচ্ছে নাকি? এতক্ষণ টান টান একটা চিত্রনাট্য শুনলাম তোমার, হলে চেয়ারে বসিয়ে রাখার মতো। কিন্তু একটু সংশোধন করে দিই। আমাদের হাত পা বাঁধা থাকলেও আমরা তারই মধ্যে কাজ করতে পারি। মানে